এরপর আমি ভালো করে খেয়াল করলাম মজিদ কাকুর চেহারা পুরো পাল্টে গেছে। তার চোখ দিয়ে রক্ত পড়ছে, রক্তের মতো লাল টকটকে হয়ে গেছে চোখ, আর দাঁতগুলো যেন সামনে বের হয়ে আসছে। গ্রামে এসব কি হচ্ছে? এই গরমে যে অতিষ্ঠ হয়ে গেলাম। হ্যাঁ, আর বলেন না জলিল কাকু, এই গরমে আসতে না আসতেই লোডশেডিং শুরু। এই দিনে কয়বার কারেন্টটা গেল, এখন পর্যন্ত আসলো না। কি করি বলেন তো? আমি লোডশেডিং এর কথা বলছি না মুজাফফর। তাহলে কিসের কথা বলছেন? শুনলাম শিমুলতলি গ্রামের উত্তর পাশে ঝোপে নাকি মাথা কাটা লাশ পাওয়া গেছে। তা আবার সত্যি নাকি? হ্যাঁ, হ্যাঁ জলিল বাবু, গত পরশু দিনে ওখানে একটা মাথা কাটা লাশ পাওয়া গেছে। কিন্তু মজার বিষয় হলো জানেন, গত কালকেও আবার একটা মাথা কাটা লাশ পাওয়া গিয়েছে। শুনেছি আবার কালকে যে মারা গিয়েছে সে তার ছোট ভাই। আজকে যে আবার কার লাশ পাওয়া যাবে তার কোনো গ্যারান্টি নাই। ভাইয়া, রিক্সাটা একটু জোরে চালাও দেখি। চৈত্র মাসে ভীষণ গরম পড়েছে, অনেক দিন পর বাসায় ফিরলাম, আর সামনে দেখছি গ্রাম প্রধান জলিলবাবু বসে আছে। যেতে একটু সালাম না দিয়ে গেলে কেমন হয়? বাবু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে হামজা, যে তো ফিরতে এত রাত হলো কেন? ওখানে যে কয়জন লোক বসে আছে সবাই বড় বড় চোখে আমার দিকে তাকাচ্ছিল। কারো মুখে কোনো হাসি নেই, মন মরা হয়ে বসে আছে। আর বলবেন না বাবু, ট্রেনটি ভীষণ লেট করেছে। তোমাকে যে কিভাবে আশ্বাস দেব তা ভেবে পাচ্ছি না। গ্রামে একটির পর একটি লাশ পাওয়া যাচ্ছে। মৃত্যু সবারই হবে, কোনো না কোনো একদিন সবাইকে মৃত্যুবরণ করতে হবে, এটা সুনিশ্চিত। কিন্তু এইভাবে যে পরিবারে একের পর এক মারা যাচ্ছে, এতে তো কোনো না কোনো রহস্য অবশ্যই আছে। এরপর গ্রামপ্রধান বাবু বিড়িতে জোরে করে একটা টান দিল, তারপর বলতে লাগলো, যাকগে, তুমি আর এখানে দেরি করো না, অনেক রাত হয়ে গিয়েছে। তোমার তো আবার ওই শিমুলতলি গ্রামের ঝোপের পাশ দিয়ে বাসা যেতে হবে। একটু সাবধানে যাইও, ঠিক আছে? জি আচ্ছা কাকু, ঠিক আছে। এরপর আমি কাকুর কাছ থেকে বিদায় নিয়ে এই নির্জন রাস্তায় আমরা দুজনেই চলতে লাগলাম। চারপাশে গুটগুটো অন্ধকার, ঝিঝি পোকার ডাক, আর অনেক দূরে শিয়ালেরা ডাকাডাকি করছে, তার শব্দ কানে এসে পড়ছে। রাস্তায় যেতে যেতে শুধু কাকুর কথাই মনে পড়ছে। কি অদ্ভুত কিছু শোনাচ্ছে এসব। লাশের পর লাশ পাওয়া যাচ্ছে, কোথা থেকে হচ্ছে এসব ঘটনা? একটু দূরে এসেই রিক্সাওয়ালা রিক্সা থামিয়ে বললেন, ভাইয়া, আমি আর সামনে যেতে পারবো না, আপনি এখানেই নেমে পড়ুন। কি করি এখন? রিক্সাতে ওঠার আগেই উনি বলেছিলেন শিমুলতলি গ্রামের ওই জঙ্গলটি পার হবে না। ওনাকেও আর জোর করতে পারছি না, তাই আর কথা না বাড়িয়ে রিক্সাওয়ালাকে ভাড়া দিয়ে সামনে এগোতে লাগলাম। এখান থেকে আমার বাসা আরও 1 কিলোমিটার দূরে। এই এতটুকু অন্ধকারের পথ আমাকে একাই পাড়ি দিতে হবে। একটু দূরে যেতেই আবার শিয়ালের ডাক কানে এসে পড়ছে। ঝিঝি পোকার ডাক তো আছেই, আর নির্জন এই জঙ্গলের আওয়াজ। আমি যত জঙ্গলের গভীরে যাচ্ছি তত যেন আমার হার্টের স্পন্দন বাড়তে লাগলো। যাই হোক, বাসায় তো আমাকে যেতেই হবে। মনে একটু সাহস নিয়ে এগোতে লাগলাম। কিছু দূরে যেতেই দেখতে পেলাম দূর থেকে একটা লাইটের আলো টিম টিম করে দেখা যাচ্ছে।
তখন আর বুঝতে বাকি রইল না যে এটা মজিদ চাচার চায়ের দোকান, যেখানে আমরা প্রায় সময় এসে আড্ডা দিতাম। আমাদের গ্রাম ও পাশের গ্রাম, এই দুটি গ্রামের ঠিক একই রাস্তা দিয়ে হাটে যেতে হয়। তাই কাকারও হাটের দিন করে বেশ ভালো বেচা কেনা হয়। কিন্তু এত রাতে যে তার দোকান খোলা দেখতে পাবো এটা কখনো আশা করিনি। যাই হোক, এতক্ষণও তো তাও মনের ভয়টা দূর হলো। যাই, কাছে যাই। আসসালামু আলাইকুম মজিদ চাচা, কেমন আছেন? আপনার শরীর সুস্থ আছে তো? মজিদ চাচার অনেক বয়স হয়েছে, তার কোনো আত্মীয় স্বজন নেই নিজের, তাই কখনো খিদে লাগলে বাসায় গিয়ে রান্না করে খেতেন, আবার কখনো বা না খেয়েই এই চায়ের দোকানেই ঘুমিয়ে পড়তেন। এভাবে কাটছে তার জীবন। আমাকে হঠাৎ দেখতে পেয়ে কোনো কথাই বলছে না। একটু পর বলল, ওয়ালাইকুম আসসালাম। বেশি একটা ভালো নাই কাকু, বৃদ্ধা মানুষ, বয়স হয়ে গেছে তো, এমন করে যাচ্ছে দিনকাল। তো তুমি কেমন আছো? এই তো কাকু আছি ভালো। তো আপনার মন খারাপ নাকি? কেউ ভালো মতো আর বেচা কিনা হচ্ছে, চারিদিকে দুষ্ট লোকের প্রভাব বেড়ে গেছে। আগের মতো আর বেচা কিনা হয় না, কেউ চা খেয়ে টাকাও দিতে চায় না। আচ্ছা ঠিক আছে কাকু, আমাকে একটা চা দিন তো, কড়া নিগেল দিয়ে একটা চা দিন। ঢাকা শহরের ওই মেশিনের চা আর একদমই ভালো লাগে না। কাকু আমার কথায় কোনো জবাবই দিল না। এরপর ভালো করে লক্ষ্য করলাম তিনি আমার দিকে বড় বড় নজরে তাকিয়ে আছে। এমনভাবে তাকিয়ে আছে যেন উনি আমাকে চেনেই না। যত সময় যাচ্ছে তখনই যেন কাকুর চোখ লাল টকটক হয়ে যাচ্ছে রক্তের মতো। তার একটু পরে হাতে করে একটা চায়ের কাপ নিয়ে এসে আমাকে দিয়ে বলল, তোমাকে একটা গল্প বলি, তুমি কি শুনবে? হ্যাঁ কাকা, হ্যাঁ বলুন, আমি শুনছি। গত 7 দিন আগে আমার দোকানে এক মাতার লোক এসেছিল। এই এই একটা চা আর একটা বিস্কুট দাও দে। লোকটি আমার দোকান থেকে চা বিস্কুট খেয়ে আমাকে টাকা না দিয়ে যাচ্ছিল। আরে ও দাদা, চায়ের দামটা তো দিয়ে যাও। চায়ের দাম? চায়ের দাম কি এখনো দিতে হবে নাকি? আমি কি গ্রাম ছেড়ে পালাচ্ছি? খাতায় লিখে রাখো, পরে দিয়ে দেবো নি। এই পরে দেবো দেবো বলতে বলতে তো তোমার 1 বছর হয়ে গেল। এদিকে তো বাকির খাতাও শেষ, একটা খাতাই শেষ হয়ে গেল, তারপরও তো তুমি কোনো টাকাই দিচ্ছ না। এখন তো কিছু একটা দাও, নাহলে তোমাকে যেতে দিচ্ছি না। আমার পয়সা দিয়ে তবেই তুমি এখান থেকে যাবে। তাই নাকি? তুই কিন্তু বড্ড বাড়াবাড়ি করছিস রে। বলছি না লিখে রাখ খাতায়, পরে দিয়ে দেব। ভাইয়া, পাওনার টাকা তুমি আজকেই পরিশোধ করে দেবে। শোয়ার এখান থেকে। লোকটি জোরে আমাকে ধাক্কা মারলো, আর আমি পড়ে গিয়ে একটা ইটের সঙ্গে বাড়ি খেয়ে আমার মাথা ফেটে যায়। প্রচুর রক্ত বের হয়। অত রাত্রেও আশেপাশে কোনো লোকজন ছিল না যে আমাকে দেখবে। পানি, পানি, 1 গ্লাস পানি দাও। তখন দেখতে পেলাম লোকটি আমার এই অবস্থা দেখে খিলখিল করে হাসছে। তখন এতটাই কষ্ট পাচ্ছিলাম যেন দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে মুক্তি পাই। তারপর তারপর কি হলো কাকা? এরপর আমি ভালো করে খেয়াল করলাম মজিদ কাকুর চেহারা পুরো পাল্টে গেছে। তার চোখ দিয়ে রক্ত পড়ছে,
রক্তের মতো লাল টকটকে হয়ে গেছে চোখ, আর দাঁতগুলো যেন সামনে বের হয়ে আসছে। মানুষের যে এত বড় বড় দাঁত হয় তা তো কখনোই দেখিনি। তৎক্ষণাৎ যে ওখান থেকে দৌড়ে পালাবো তাও পারছি না, মনে হচ্ছে কেউ যেন পায়ের শিকল দিয়ে বেঁধে রেখেছে। এরপর বিবর্ষ কণ্ঠে কাকু আমাকে বলল, এরপর আমাকে কেউ সাহায্য না করে আমি ওখানেই মারা যাই। এরপর ওই লোকটি কেউ আমাকে দেখে ফেলার আগে আমার মরা দেহটি নিয়ে জঙ্গলের ভিতর ফেলে রাখে। এরপর ও ওখান থেকেই পালিয়ে যায়। এরপর আমার অতৃপ্ত আত্মা প্রতিশোধের আগুনে দাউ দাউ করে জ্বলতে থাকে। এরপর আমি প্রতিজ্ঞা করি ওর বংশ আমি নির্বংশ করে দেব। এর পরের দিনে ওরে আমি শিমুলপুরের ওই ঝোপটাতে দেখতে পাই, আর ওখানে ওর গলা কেটে দেই। আর আর এখন আমি তোমার জন্যই ওয়েট করতেছি। তোমাকে মেরে আমি আমার প্রতিশোধ শেষ করব। আচ্ছা কাকা, আমি তোমার কাছে হাত জোর করছি, তুমি আমাকে ছেড়ে দাও। আর তাছাড়া তুমি তো বাবাকে আর জ্যাঠুকে হত্যা করেছো, তাহলে আবার আমি কি করলাম এখানে? আমি তো বাসায় ছিলাম না। আমার আপন বাবা তো অনেক আগেই মারা গিয়েছে। এরপর থেকে তুমি আমাকে অনেক ভালোবেসে স্নেহে মায়ায় বড় করেছো, আর সেই তুমি আমাকে হত্যা করতে চাচ্ছ? এরপর ভেজা গলায় কাকা নরম সুরে বলতে লাগলো, শোন, তুই তোর বড় বাবার আর কাকার মতো নস। তুই অনেক ভালো মানুষ। তুই এই গ্রামের মধ্যে একমাত্র ছেলে ছিলি যেন সব সময় আমাকে সঙ্গ দিতি। আমি তোর কিচ্ছু করব না, তোকে অনেক ভালোবাসি রে। তুই যা, তুই বাসায় চলে যা। আর হ্যাঁ, সৎ পথে থাকিস। এ কথায় বলেই কাকু ওখান থেকে উধাও হয়ে যায়। নিজেকে মানাতে পারছিলাম না, এত কিছু ঘটে গেছে তারপর আমি কিচ্ছু জানি না। মনটাই আমার ভেঙে পড়েছে অনেক। এতক্ষণে বিষয়টা ক্লিয়ার হয়ে গেল আমার কাছে, কেন আমার পরিবার এক এক করে মারা যাচ্ছিল। যাই হোক, এরপর থেকে তো আর কোনো ক্ষতি হবে না আমার পরিবারের। দোয়া করি কাকু যেন পরপারে খুব সুখে থাকে। বন্ধুরা, গল্পটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর পরবর্তী ভিডিও নিয়ে আসছি খুব দ্রুত। গল্পগুলো ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।